তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনবো আপনার ভাইয়ের কাছ থেকে। তো চলুন শুনে আসি পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি, আজিমপুর থেকে আসছি। আজকে রাসেল ভাই যে ঘটনাটি বলবো, যারা রেগুলার লিসেনার্স, আমি প্রায় বছর খানেক আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে আমাদের রাজবাড়ির কবর ছোট হয়ে আসার একটা ঘটনা। তো অনেকের হয়তো বা সেই ঘটনাটি মনে আছে। তো ওই কবরটি যিনি খুঁড়েছিলেন আর কি, আজকে ঠিক সেই ব্যক্তির গল্পটি করব। উনি পেশায় একজন কবর খোদক, যাদেরকে আর কি যারা কবর খনন করেন আর কি, উনি ওই পেশাতে লিপ্ত ছিলেন। আমি ওনার ঠিক ওই গল্পটাই ওনার আজকে নিয়ে আসছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এটা ঘটনা 2008 সালের ঘটনা আর কি। তো উনি একদিন রাতের বেলা ওনার বাসায় উনি যখন ঘুমিয়েছিলেন, ওনার বাসা আছে রাজবাড়ী জেলার বিনোদপুর নামক জায়গায়, একদম শহরেই আর কি। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা আছেন তারা এলাকাটা অনেক ভালোভাবেই চেনেন। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, এমনি আর সবকিছু আমি বলবো। তো রাত্রেবেলা ওনাকে বাসায় এসে ডাকাডাকি করেন, ওনারই দরজা খুলে দেখেন ওনারই খুব পরিচিত কয়েকজন ডাকাডাকি করছে, বলছে আমার বাসায় আমাদের লোক মারা গেছে, তো আপনাকে কবর করতে হবে। তো যেহেতু ওনার পরিচিত লোক উনি দেখছেন, সুতরাং আর না বলতে পারেননি। উনি কবর করার জন্য বাসা থেকে বের হয়ে পড়েন। কিন্তু কবর করার জন্য সাধারণত ওনার সাথে যে কয়েকজন লোক নিয়ে উনি সাধারণত এই কাজটি করে থাকেন। এত রাত্রে তো আসলে ওদেরকে পাওয়া যাবে না। তখন উনি তাদেরকে বলেন যে আমার তো সাথে কোনো সঙ্গী নেই, আমি একা কিভাবে করব। তখন বলেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা আমাদের থেকে একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে রাখতে পারেন। ঠিক আছে, তো কোথায় কবর করবে বলে যে আমরাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় করবো। তো অন্ধকারের মধ্যে ওনার, যদিও ওনার টর্চ লাইট ছিল, কিন্তু ওরা বলে যে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না, আপনি হারিকেন সাথে নেন, কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না। আর ওই দিন রাসেল ভাই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই ইলেকট্রিসিটিও ছিল না। কিন্তু ওনাকে টর্চ লাইট ব্যবহার করতে ওনারা বারবার বারণ করছিলেন, কেন উনি জানেন না, যদিও টর্চ লাইট সাথে ছিল। তো যাই হোক, উনি বাসা থেকে বের হয়েছেন ওনার কয়েকটা আনুষঙ্গিক জিনিস নিয়ে, যেগুলো লাগে সাধারণত কবর করার সময়। সেটা নিয়ে বাসা থেকে বের হন। বের হওয়ার পরে ওনারাই ওনাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, উনি ঠিক চিনতে পারছিলেন না, যদিও এই এলাকাটা ওনারই, ওনার সবকিছু অলিগুলি সবই পরিচিত, কিন্তু ঠিক ওনাকে যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি বুঝতে পারছিলেন না। তো ওনাকে একটা জায়গায় নিয়ে বলা হয় যে এই জায়গাটাতে আপনি কবর করেন। এখন যেহেতু ওটা ওনাদেরই ফিক্সড করা জায়গা, যদিও জায়গাটা ওনার পছন্দ হচ্ছিল না, এবং উনি যে কোথায় আছেন এটা উনি বুঝতে পারছিলেন না, এবং উনি ওনার সাথে মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। তো যেহেতু ওনারাই ওটা ফিক্স করেছেন, এজন্য উনি ওখানে ওনার কবর করা শুরু করে দেন। ওনার সাথে একটা ছেলে থাকে, সেই ছেলেটার ওনার ফেস চেনেন, ওই এলাকারই একটা ছেলে। অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটাকে বারবার উনি অনেক কথা বলেন, জিজ্ঞাসা করেন, কোনো কাজ করতে বলেন ওখানে ওনার সাহায্যের জন্য। ছেলেটা সেটা করে দেয়, কিন্তু ছেলেটা একটা কথাও ওনার সঙ্গে বলে না। এটা আমার খুব অবাক লাগে যে এতগুলো কথা ওর সাথে আমি বলছি, এখানে আছে, আমাকে আমার একটা কথার উত্তরও দেয় না, যদিও কাজ করে দেয় কিন্তু কোনো উত্তর দেয় না। তো উনি যখন কবর করা শুরু করলেন, তো তখন উনি বললেন যে আমি সামনের অংশটা করি, তুমি একটা কাজ করো, তুমি একটু মাপ করে পিছন দিকটা করো। ছেলেটা খুব সম্মতি সূচক উত্তর দেয় যে হ্যাঁ, সেটা সে করবে। কিছুক্ষণ পর দেখা গেল অল্প সময়ের মধ্যেই যে ওনার কাজটা শেষ করে পিছন দিকে তাকিয়েছে, দেখেছে ওই ছেলেটা তার যে কাজটা ছিল অত্যন্ত সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। এবং অদ্ভুত আরো ব্যাপার যে ছেলেটা কবর তো খুঁড়েছেই, এবং কবরটা নর্মাল যত বড় কবর হওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক লোকের, তার থেকেও দ্বিগুণ আকৃতিতে কবরটা করে ফেলেছে। লম্বায় একটা স্বাভাবিক মানুষের থেকে দ্বিগুণ আকৃতির লম্বা হবে সে কবরটা। তখন যে লোকটিকে ডেকে নিয়ে আসছিল আর কি, উনি খুব করে তাকে গালিগালাজ শুরু করলেন যে এত বড় করে কবর কাটলা কেন, এত বড় কি কোনো মানুষ হয় নাকি, এই এলাকায় তো এত বড় লোক নাই, এত লম্বা লোক নাই, তো তুমি এত বড় করে কবর করলা কেন। তখন ওই ছেলেটি তার সাথে কথা বলে কয়েকটা কথা, তখন বলে যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, যাকে এখানে রাখা হবে সে এত বড়ই লম্বা। তখন বারবার উনি কথার পাল্টা প্রতি উত্তর দিচ্ছিলেন। তো ছেলেটা আর ওই একবারই একটা কথা বলেছে, তারপর আর কোনো কথা বলছে না। তো উনিও আর তেমন কিছু বলেননি। তখন উনি বললেন যে
তুমি এত অল্প সময়ের মধ্যে, আমি এতটুকু কাজ করে শেষ করতে পারলাম না, তুমি এত অল্প সময়ের মধ্যে এই পিছনের অংশটা এত সুন্দর করে শেষ করলা কিভাবে? ছেলেটি কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। তখন উনি বলে যে যেহেতু কবরটা বড়, সুতরাং আমাকে যারা কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছে তাদেরকে বলতে হবে যে একটু বেশি করে যেন বাঁশ নিয়ে আসে, এখানে বাঁশ বেশি লাগতে পারে। তো ওরা কোথায় আছে আমাকে বলো। তখন ছেলেটি ইশারা দিয়ে বলে যে তার সাথে যেতে, তার সাথে যেতে, সে ওইখানে তাদেরকে দেখাবে আর কি। তো ওনার সঙ্গে নিয়ে ছেলেটি হাঁটা শুরু করে, হাতে হারিকেন থাকে ওই লোকটির হাতে। ছেলেটি এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে সামনে সবকিছু দেখছে। তার হাতে কোনো আলোও নাই, হারিকেনও নাই ওই ছেলেটার হাতে। উনি আছেন পিছনে হাতে হারিকেন নিয়ে, কিন্তু ছেলেটি একদম নির্দ্বিধায় মনে দিনের বেলা যেভাবে মানুষ হেঁটে যায় সেভাবে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে একটা মানে বিশাল একটা বাঁশ ঝোড়ের মধ্যে চলে আসে, বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়। একটা যে থেমে এসে ইশারা করে দেখে যে কোথায় বাঁশ কাটা হচ্ছে। তখন দূর থেকে বাঁশ কাটার কিছু ঠক ঠক শব্দ পেলেন। শব্দ পাওয়ার পরে ছেলেটি ইশারা দিয়ে বলছে যে আপনি একাই এগিয়ে যান, আমি যাব না। উনি তখন একা হারিকেন নিয়ে এগিয়ে গেলেন। দেখলেন যে লোকটি ডেকে নিয়ে আসছিল তার বাসা থেকে, ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে যে আপনারা কিন্তু একটু বেশি করে বাঁশ কাটবেন, কবরটা লম্বা হয়ে গেছে, তো অল্প বাঁশে হবে না, এটা বলার জন্য আসছি। তখন ওই লোকটি বলছে আপনাকে এখানে আসতে কে বলেছে? আমরা তো আপনাকে এখানে আসতে বলি নাই। কবর কত বড় হবে না হবে সেটা তো আমরা জানি, সুতরাং আপনি ওখানেই থাকতেন। বরং ওনারাই ওনাকে বেশ বকাঝকা শুরু করেছে। তখন বলছে যে বাঁশ কাটা হচ্ছে কোথায়, কারা কাটছে দেখছি না তো, কিন্তু শব্দ তো শুনছি। তখন বলছে যে আপনি এই বাঁশটার মাথার উপরে তাকান। তখন দেখে ওই যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বেশ একটা মোটা সোটা বাঁশ আছে, মাথার উপরে তাকিয়ে উনি খুবই অবাক হয়েছেন। দেখে দুইজন লোক বাঁশের মাথার উপরে উঠে মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে। মানে আমরা তো সাধারণত বাঁশ কাটার পর তারপরে মাটিতে যখন বাঁশটা শোয়ানো হয় তারপর আমরা কঞ্চিগুলো কাটি, কেউ তো বাঁশের মাথায় ওঠে না। তো দেখছে যে দুইজন লোক ওই বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে। তখন উনি মানে খুবই অবাক হন যে এটা কেমন জিনিস, যে বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে, বাঁশ পরিষ্কার করছে, এটা তো অদ্ভুত ব্যাপার। তো উনি বলছে ওনারা ওখানে কি করেন, ওনাদেরকে নেমে আসতে বলেন। বলে না, ওনারা খুবই অভিজ্ঞ লোক, ওনারা এইভাবেই বাঁশ কাটেন। বলে যে আমি তো কখনো এর ধরনের বাঁশ কাটা কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখছি। তখন একটা পর্যায়ে ওই লোকটা ইশারা করে, যে লোকটা মানে নেতৃত্ব দিচ্ছিল বাঁশ কাটার, ইশারা করে যে তাদেরকে নেমে আসতে। এখানে রাসেল ভাই উনি যখন যেটা বলেছেন আর কি পরবর্তীতে লোকদের কাছে, যে সে দেখলো যে টিকটিকি ঠিক যেভাবে দেয়াল বেয়ে নেমে আসে, ওই দুটো লোক ওই বাঁশটা বেয়ে ঠিক মাথা নিচের দিক দিয়ে ওইভাবে সুরসুর করে নেমে চলে আসলেন। এটা দেখে উনি মানে খুবই ভয় পান যে এটা মানে কি হচ্ছে, সবই অদ্ভুত ব্যাপার। মানে কবর লম্বা হওয়া, তারপরে এরকম বাঁশ মাথার উপর থেকে কাটা, মানে বাঁশের কঞ্চি আগে কাটা, বাঁশ না কেটে, তারপরে এইভাবে মাথা নিচের দিক দিয়ে তারা নেমে আসলো, সবকিছু অদ্ভুত লাগে। তখন ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে বাঁশ কাটার জন্য নেতৃত্ব দিচ্ছে, সে বলল যে আপনি যে কবর কেটেছেন আপনি সেই কবরের কাছে চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আমরা যথাসময়ে বাঁশগুলো নিয়ে চলে আসবো। তো ওনার ওই যে পিছনে যে ছেলেটা দেখে নিয়ে আসছিল সেই ছেলেটাই আবার সাথে করে সেই কবরের কাছে নিয়ে যায়। তারা ওখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখে যে বিশাল লম্বা একটা খাটিয়া, অত বড় খাটিয়া সাধারণত আমরা কোথাও দেখি না আর কি, লম্বা একটা খাটিয়া নিয়ে কিছু লোক আসছেন। তো খাটিয়ার ডানে বায়ে সামনে পিছনে যে যারা সাধারণত খাটিয়াটা ধরে থাকেন, খাটিয়ার যে ধরার যে জায়গাটা হাতলটা থাকে, তো উনি খেয়াল করছেন যে প্রত্যেকটা হাতলেই 5 জন করে লোক ধরে দাঁড়িয়ে আছে, মানে হেঁটে আসছে, মানে চারপাশে 20 জন লোক সেটাকে নিয়ে আসছে। এবং ঠিক এক পাশে যে 5 জন লোক, মানে অদ্ভুত বিষয় যে এই 5 জন লোকের চেহারাই হুবহু এক রকমের, মানে কারো চেহারা চেঞ্জ নেই। আবার অপর পাশে যে 5 জন, ওই 5 জনের চেহারা হুবহু এক রকমের। আবার পিছনে 5 জন, যে 5 জন এরকম সবার চেহারা এক রকমের, যে 5 জন করে আর কি। তো এটা দেখে উনি খুবই ভয় পান। তখন উনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই তার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এতক্ষণ আন্দাজ করেছিলেন, বাট এবার নিশ্চিত হন সেখানে ওনার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এবং উনি আরো খেয়াল করলেন এই খাটিয়ার উপরে লাশটা মানে শোয়া থাকার কথা, মানে শায়িত অবস্থায় থাকার কথা লাশটার, কিন্তু লাশটি ঠিক আমরা যেভাবে মাটির উপর বসে থাকি মেরুদণ্ড সোজা করে, লাশটি ওইভাবে বসে আছে, কিন্তু লাশটির মানে কাফন পেঁচানো আর কি,
পুরোটাই কাফন পেঁচানো। তো উনি এটা দেখে আরো অবাক হন যে লাশ মানে খাটিয়ার উপরে লাশ কেন বসে আছে, এইরকম কেন? তো এরকম তো উনি কখনো দেখেননি। উনি জীবনে বহু কবর করেছেন, অনেক লাশ নামিয়েছেন কবরে, এই টাইপের লাশ তো উনি কখনো দেখেনি যে লাশ বসে আছে। তো যখন খাটিয়াটা নিয়ে আসা হয়, ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না রাসেল ভাই, কারণ উনি এই একই টাইপের, সবার চেহারা একই রকম, এরকম দেখে উনি খুবই ভয় পান। তখন ওনার ওই ভয়ের অবস্থা দেখে যেই লোকটা ওনাকে ডেকে নিয়ে আসছিল, সেই লোকটা তাকে বলে যে আপনি কবরের মধ্যে নামেন, নেমে আমি আপনাদের হাতে আপনাকে বাঁশ দিব, আপনি বাঁশগুলো আস্তে আস্তে কবরে সেট করবেন। তখন উনি খেয়াল করলেন যে যারা হাতল ধরে নিয়ে আসছিল, মানে ওই খাটিয়াটা বহন করে নিয়ে আসছিল, ওনারা 3-4 জন কবরে প্রথমে নামেন। নামার পরে ওই লাশটা কবরে বসান, মানে শোয়ান না, বসান। বসার পরে তো উনি যিনি কবর খুঁড়েছেন উনি তো উনি উপরে উঠে আসেন, একটা পর্যায়ে উপরে উঠে আসেন, এবং উনি দেখলেন যে লাশটা নামানোর পরে ঠিক যখন বাঁশ প্রায় মানে দেয়া হয়ে গেছে, মানে অল্প একটু বাকি আছে, দেখলেন যে লাশটা ডানে বায়ে সামনে পিছনে মনে হচ্ছে উনি লাশটা নড়াচড়া করছে। তখন উনি ভয় পেলেন, উনি ভয় পেয়ে মনে করলেন কি কোনো জীবন্ত লোককে এখানে দাফন করা হচ্ছে কিনা, এরকম একটু ভয় পেলেন। তখন ওই লোকটা বললেন যে আপনারা কি কোনো জীবন্ত লোককে দাফন করছেন? বলে না, এখানে কোনো জীবন্ত লোককে দাফন করা হচ্ছে না, উনি মৃত। তখন বলছে মৃত তাহলে বসে আছে কেন? বলছেন যে উনি বসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ওই অবস্থা থেকে তাকে শোয়ানো যায়নি। এই কথাই উনি জাস্ট বললেন, বলছে ওনাকে এই অবস্থায় দাফন করতে হবে। তো ঠিক আছে, দাফন হয়ে গেল। দাফন শেষ হওয়ার পরে যে লোকটি ডেকে নিয়ে এসেছিলেন ওনাকে বললেন যে আপনি একদম পিছনে গিয়ে দাঁড়ান, এখন দোয়া পড়া হবে এবং আপনি দোয়ার শেষে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে বাসায় চলে যাবেন। তখন উনি পিছনে দাঁড়িয়ে আছে, ওরা সবাই মানে দোয়া শুরু করেছে। এখন অনেকক্ষণ ধরে, একটানা দীর্ঘক্ষণ ধরে দোয়া করছে। এতে তো উনি খুবই বিরক্তি মানে অনুভব করে যে এতক্ষণ ধরে দোয়ার কি দরকার আছে, একে তো গভীর রাত, তারপর অনেক পরিশ্রম করেছেন, এতক্ষণ ধরে দোয়া করবেন, মানে ওনার কাছে খুবই বিরক্তি মানে লাগছিল আর কি। তো একটা পর্যায়ে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি চিন্তা করলেন যে আমাকে যে ডেকে নিয়ে আসছে ওনার ওই দোয়া করার অবস্থায় তার কাছে গিয়ে বলবো যে দোয়াটা যেন ওই যে দোয়া করছেন তাকে যেন সংক্ষিপ্ত করতে বলেন, কারণ তাকে বাসায় যেতে হবে। উনি ওই সামনে বাধ্য হয়ে সামনে গিয়ে যখনই বলবেন যে হুজুরকে দোয়া সংক্ষিপ্ত করতে বলেন, তখনই উনি দেখেন যে ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের চেহারা মানে ভয়ঙ্কর সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি সেখানে মানে ফেইন্ট হয়ে যান। সকালবেলা উনি যখন নিজেকে মানে আবিষ্কার করেন, সেই জায়গাটা রাজবাড়ির লোকশেট নামক একটা স্থান, সেটা এমনিতেও খুবই হন্টেড প্লেস, যারা রাজবাড়িতে আছেন তারা ওই জায়গাটা সম্পর্কে পরিচিত আছেন। তো ওইখানে উনি সকালবেলা নিজেকে আবিষ্কার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তারাও তাকে দেখেছিল। তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসার পরে তার বিশ্রাম নিয়ে পরে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর উনি পরিবারের কাছে সব ঘটনা বলেন যে এইভাবে রাতের বেলা বের হয়েছিলাম, এই ঘটনা। তখন যেই লোকটি ডেকে নিয়ে গেছিল রসুল ভাই, ওনাকে তো উনি চেনেন, তার বাসায় গিয়ে বলে যে রাতের বেলা আমাকে কোথায় নিয়ে গেছিল? উনি বলে যে কই অবাক কাণ্ড, আমি তো রাতের বেলা আপনাকে ডাকবো কেন, আমি তো বাসায় ছিলাম। বলে কেন, কালকে রাতে তোমার বাসায় কেউ মারা যায়নি? বলে না, আমার বাসাতে কেউ মারা যায়নি। তখনই চিন্তা করি কোথায় কবর খুঁড়েছিলেন, যতটুকু আন্দাজ করেছিলেন ঠিক ওই অনুযায়ী জায়গাগুলো খুঁজতে থাকেন, কিন্তু খোঁজার পরেও মানে ওই জায়গাটা উনি পান না। কিন্তু উনি যে বাঁশঝাড়ে গিয়েছেন রসুল ভাই, ওই বাঁশঝাড়টা এখনো আছে, যে রাজবাড়িতে বিনোদপুরের থেকে নূরপুর যাওয়ার সময় একটা বিশাল বাঁশঝাড় পরে একটা মানে ইসের কাছে একটা ইটের ভাটার পাশে, এটা এখনো আছে বাঁশঝাড়টা, যদিও সেটা এখন অনেক কমে গেছে আর কি, বাঁশঝাড় কমে গেছে, এখনো সেটা আছে। তো উনি ওই বাঁশঝাড় তন্ন ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে রাতের বেলা ওনাকে ওই বাঁশঝাড়ে নিয়ে আসা হয়েছে। তো ওই বাঁশঝাড় তন্ন করে খুঁজে উনি ওইখানে 2টা বাঁশ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে এই চিহ্ন আবিষ্কার করেছিলেন। তো আসলে উনি যে ভয় পেয়েছিলেন, ওই ভয় পাওয়ার পরে উনি আস্তে আস্তে খুব অসুস্থ হতে থাকেন। অসুস্থ হওয়ার একটা পর্যায়ে এত অসুস্থ হয়ে যান যে উনি এমনিতে গরিব মানুষ ছিলেন, ওনার চিকিৎসা করার অতটা টাকা পয়সা ছিল না, স্থানীয় লোকজন ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো উনি 2013 সালে মারা গিয়েছেন। এবং ওই যে ভয়টা পেয়েছিলেন, উনি বলেন যে ওই ভয়ের কারণেই আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেছিলেন। এটি ছিল আমার ফার্স্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী কিছু একটা হবে নিউজিল্যান্ডের টাইম। আপাতত চলে যাবো ঘটনায়। আমরা চলে যাচ্ছি আবার আপনার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স।
এখন যে ঘটনাটা রাসেল শেয়ার করবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌতিক টিম আছে ফরহাদ সজীব ওরা এটা পাঠিয়েছে আমার কাছে। তো ঘটনাটি রাজবাড়ির জেলার যে কালুখালী মানে উপজেলার মহিষডাঙ্গা নামক একটা গ্রাম আছে, ঠিক ওই গ্রামের ঘটনাটা। খুব প্রচলিত একটা ঘটনা ওই গ্রামের, তারা ওই গ্রামের হয়তো বা এই ঘটনাটা জেনে থাকবেন আর কি। তো ওই গ্রামে একজন লোক, তার নামও কিছুক্ষণ পর অবশ্যই বলবো, তো উনি একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা জায়গা উনি কিনে নেন। সনাতন ধর্মাবলম্বীরা ওনার কাছে এই জায়গাটা বিক্রি করে ওনারা অন্য জায়গায় চলে যান আর কি। তো উনি যখন ওই জায়গাতে মানে বাড়ি তৈরি করবেন, ওখানে বেশ কিছু জায়গা ছিল, মানে কিছু ছিল আর কি, ছোট একটা কুয়া ছিল, বিভিন্ন বিষয়গুলো ছিল। তো উনি ওই সবগুলো ভেঙে ফেলে ওখানে নতুন করে একটা বিল্ডিং করবেন বলে এরকম একটা মনস্থির করেন। তো উনি যখন সবকিছু ভেঙে নতুন করে বিল্ডিং করার জন্য পদক্ষেপ নিচ্ছিলেন, তখন উনি বারবার মানে স্বপ্ন দেখছিলেন যে কেউ ওনাকে এটা করতে নিষেধ করছে। তো উনি যেহেতু একজন এডুকেটেড লোক, উনি ওই স্বপ্নে কি দেখলেন না দেখলেন এগুলো নিয়ে উনি আসলে অতটা মাথা ঘামান নাই। তো অনেকবার দেখার পরে উনি এগুলো কাউকে বলেনও নাই, উনি এগুলো মাথাও ঘামান নাই। উনি উনার গতিতে উনার বাসা কাজ তৈরি করার কাজগুলো উনি চালিয়ে গেছিলেন আর কি। তো যথারীতি বাসা কাজ যখন শেষ, সপরিবারে যখন উনি ওখানে ওঠেন, তো ওঠার পর সেখানে কয়েকদিনের পরেই ওনার স্ত্রী স্বপ্নে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে থাকে। তখন এই বিষয়গুলো ওনার হাজবেন্ডকে উনি বলেন যে আমাকে স্বপ্নে কে যেন এখানে থাকতে মানা করে। এই বিষয়গুলো যখন ওনার হাজবেন্ডকে বলেন, তখন বললেন স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে ভয় পাওয়ার বা মাথা ঘামানোর কিছু নাই, এগুলা কিছু না। এগুলো ওনার স্ত্রীকে সান্ত্বনা দেন। তো যখন প্রায় ধরেন যে বাসার ওঠার প্রায় 1 মাসের কাছাকাছি, তখন নতুন করে কিছু ঘটনা ঘটা শুরু করে। ওনারা রাতের বেলা ফিল করা শুরু করেন যে কে যেন ওই ঘরের মধ্যে মানে ঠিক ফ্লোরে মানে হাঁটু ভেঙে বসে আছে, মাথাটা ঠিক হাঁটুর পাশে মানে সাথে রাখা, এবং কান্নাকাটি করছে। তো যখনই লাইট দেন তখনই কিছু দেখা যায় না। আবার এটাও ফিল করেন যে বিভিন্ন রুমের মধ্যে যিনি কারো জন্য হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা ওনারা ফিল করেন। বাট কিন্তু ওখানে যখন যায় খোঁজাখুঁজি করেন, সেখানে ওনারা কিছুই দেখেন না। তো এরকম কয়েকদিন হওয়ার পরে প্রথমে মনে করেছিলেন যে এগুলো হয়তো বা কোনো ভুল, মনের ভুল বা এরকম কিছু, এটাই মনে করেছিলেন। তো হঠাৎ একদিন ওনার 3 সন্তানের মধ্যে বড় সন্তান নিখোঁজ হয়ে যান, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক এই ঘটনাটা আসলে ওই যে 88 যে বন্যা, তার ঠিক আগের দিকের ঘটনা আর কি। এটা আমাকে এক্সাক্ট তারিখ মানে সনটা বলতে পারেন নাই, কিন্তু বলেছে যে এটা 88 ওই বন্যার আগের ঘটনা আর কি ওই এলাকার। তো কোথাও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক মাইকিং করা হয়, অনেক মানে খোঁজাখুঁজি করা হয়, কোথাও তার বড় ছেলেকে খুঁজে পাওয়া যায়, একদম নিরুদ্দেশ হওয়ার মতো আর কি। তো অনেক ওঝা তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন যে কোথায় আছে, জানা যায় কিনা, ফিরে আনা যায় কিনা। তারা কিছুই বলতে পারে, অনেকে হারিয়ে গেছে, জীবিত আছে না মৃত আছে, জিনে নিয়ে গেছে, এই টাইপের কোনো কথা কেউ বলতে পারেনি। একদিন খুব একজন পরহেজগার ব্যক্তির সাথে ওনার খবর পান, তো তাকে নিয়ে আসেন। তো বেসিক্যালি এটা আসলে ওইভাবে এটা হচ্ছিল কি, ওই এলাকায় তাবলিগ জামাতের মানে এই আসছিলেন আর কি। তো ওখানে একজন খুব পরহেজগার লোক এসেছিলেন, তো ওনাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে উনি একটা নির্দিষ্ট রিচুয়াল করার পরে বলতেছেন যে আপনার ছেলেকে আপনি পাবেন, অবশ্যই পাবেন। তার জন্য একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ওনার বাসায় একটা পরিত্যক্ত চুলা, যেখানে রান্না হয় না, পরিত্যক্ত চুলা। তো উনি কিছু ছাই আনতে বলেন, ছাইয়ের মধ্যে একটা বেল দিয়ে চুলার মধ্যে রেখে দেন। তখন বলেন যে চুলায় কেউ রান্না করবেন না কখনো। একটা সময় যখনই এই বেলটা মানে ব্লাস্ট হবে, বিকট শব্দে যখন ফেটে যাবে, তখন আপনি আপনার ছেলেকে ফেরত পেয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি, ইন্টারেস্টিং ব্যাপার যে রান্না হয় না, কিভাবে বেলটা ফেটে যাবে একাই, আর সাথে সাথে ছেলেকেও পাওয়া যাবে। তো উনি এটা বলে উনি চলে যান। এই ঘটনার 7 থেকে 8 দিন পর হঠাৎ গভীর রাত্রে বিকট শব্দে ওই রান্নাঘরের ওই পরিত্যক্ত চুলার ওখান থেকে একটা আওয়াজ আসে। সবাই ওখানে গিয়ে দেখেন ওই বেলটা ফেটে গেছে, এবং উঠানের একটা কিনারে ওনার বড় ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো যখন ওনার ছেলেকে সব পেয়ে খুব খুশি, অজ্ঞান অবস্থায়, তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয়। ছেলেটা কয়েকদিন সেন্সলেস অবস্থায় ছিল, কিন্তু জ্ঞান যখন ফেরে
তখন সে কাউকে চিনতে পারে, একদম বদ্ধ উন্মাদ। তাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কিছুতেই তার এই পাগলামি সারেনি। তারপরে কি ঘটনা হয় রাসেল ভাই, তার ওই ঠিক বড় ছেলে ঠিক মেজো ছেলে যায়। বড় ছেলেকে পাওয়ার পর দিন থেকে মেজো ছেলে নিখোঁজ, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করে খুঁজে পাওয়া যায় না। তারপরে ওই তখন কিন্তু ওই তাবলিগ জামাতের ওনারা কিন্তু ওই মসজিদে চলে গিয়েছিলেন আর কি, অনেক দূর চলে গিয়েছিলেন। উনি অনেক কষ্টে খুঁজে ওই হুজুরকে পেয়েছিলেন আর কি। তখন উনি ওইখান থেকে বলে দিয়েছিলেন যে তোমার ছেলে তোমার এলাকায় একটা এলাকা, ওই পাশে একটা এলাকা এবং জায়গার নামও বলে দিয়েছিলেন যে ওইখানে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত মন্দির আছে। তো ওই মন্দিরের দরজা বন্ধ, তুমি ওই মন্দিরে গিয়ে খোঁজ করো, ওখানে গেলে তোমার ছেলেকে পেয়ে যাবা। তখন ওই ছেলেকে সত্যি ওইখানে খুঁজতে খুঁজতে মন্দিরটা পান জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায়। তো ওইখানে গিয়ে যখন দরজাটা বন্ধ ছিল এবং অনেক দিন আগে দরজা বন্ধ করা, কেউ মনে খোলেই নেই 20-30 বছরের মধ্যে ওইটা এমন অবস্থা। তখন এটা খোলেন, দেখে যে ওর মধ্যে ওনার ওই সন্তানটা আছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন ওইখান থেকে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধার করে নিয়ে আসার পরে ওই ছেলের যখন সেন্স ফেরে, তখন সেও একদম বদ্ধ উন্মাদ। অনেক ট্রিটমেন্ট করার পরেও তাকে সুস্থ করা যায়নি। এরপরে তার ছোট ছেলে একদিন রাতের বেলা, মানে গভীর রাত্রে আর কি, হঠাৎ উঠানে, ওনাদের বাড়ির উঠানে মনে হলো যে কয়েকজন লোক কিছু কথা বলছে আর কি। কেউ চিন্তা করলে এত রাত্রেবেলা আমাদের বাড়ির উঠানে কে আসলো। ওরা দরজা খুলে বাইরে যান, দেখে কেউ নাই, কিন্তু কি যেন একটা মনে হয় মাছের মধ্যে কি যেন লাফাচ্ছে, তাজা কিছু লাফাচ্ছে। ওনারা তাড়াতাড়ি ওখানে কাছে, না সেটা মাছ নয়, মানে একটা কাটা হাত, মানুষের একটা কাটা হাত সেখানে, মানে সদ্য মনে হয় কেটে ফেলেছে, মানে তাজা হাত এরকম লাফাচ্ছে আর কি। তো এটা দেখে ওনারা খুবই ভয় পান এবং ওনারা ওনাদের ছোট ছেলের রুম থেকে একটা গোঙানির আওয়াজ শব্দ মানে পান। তো ওনারা দ্রুত যখন ছোট ছেলের রুমের ওদিকে যাচ্ছিলেন, তখন দেখেন ছোট ছেলের দরজার বাইরে কিছু কাটা আঙ্গুল পড়ে আছে। ওনারা দেখে তো আরো ভয় পান। তাড়াতাড়ি যখন ওনার ছেলের রুমে ঢোকেন, তখন দেখেন ওনার ছেলের হাত থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং ওই আঙ্গুলগুলা কেটে কেটে সারা ঘরে ছড়িয়ে রাখা হয়েছে। তো ওনার ছেলেকে ওনারা মৃত অবস্থায় পান। তো এরপরে ওনারা মানে তার 3 সন্তানের মধ্যে 3 সন্তানই মারা যান। এরপরে আরেকটা রিচুয়ালের মাধ্যমে তারা জানতে ইচ্ছা করেন যে আসলে কেন এটা হচ্ছে। তখন জানা যায় যে আসলে ওই যে পরিত্যক্ত একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে এক সপরিবারে একটা জিন বসবাস করত। ওনারা যখন ওই কুয়াটা ঢেকে ফেলেছিলেন, তখন ওই জিনরা বলেছিল যে ওখানে তাদের নাবালক 2টা সন্তান ছিল, এই সন্তানরা ওখানে মারা গেছে। এই প্রতিশোধ হিসাবেই তারা এই কাজটি করেছেন। তখন বলে তারা যেন এখান থেকে চলে যায়। তখন হ্যাঁ, তারা চলে গিয়েছিল, কিন্তু বলছে যে তাদের এই 2 সন্তান কখনোই ভালো হবে না। তো রাসেল ভাই, এই মহিষডাঙ্গা গ্রামে ওই লোকটার নাম হলো নীলু মেম্বার এবং ওনার 2 সন্তান, একজন নাম জাফর। আজও কিন্তু ওনারা পাগল, যারা ওখানে যদি গিয়ে দেখতে চান, আজও ওই 2 সন্তান পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। এই ঘটনাটা ওখানে খুব বহুল প্রচলিত একটা ঘটনা। আজকে সেটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতের সময় খুব কম, আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, লাস্ট বিরতি আমাদের, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা, এবং শুরুই করতে চাই ডক্টর আলিফকে দিয়ে। চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় যাই। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম ভাইয়া, যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম, যে ঘটনাটা আজকে শেয়ার করব, তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটি বড় ভাই আর কি। জি। তো ঘটনাটা 81-82 দিকে, ঘটনাটা প্রায় অনেকদিন আগের কথা। অনেকদিন আগের। তো মফস্বলে থাকতেন তিনি তখন, এখন ঢাকায় থাকেন, কিন্তু তখন তিনি মফস্বলে থাকতেন। মানে আমি একজন তার সামনে বসে ঘটনাটা নেই, সে একটু গ্রামের ভাষায় কথা বলে, যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারবে না। আপনি বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি, খুব সুন্দর করে, মানে বলার ডিজাইন, ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে সে খুব সুন্দর করে বলে। তো যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 দিকে গ্রাম, মানে মফস্বলে ছিলেন আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাসেল ভাই শুরু থেকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন আর কি, তিনি সেই দলের মানুষ আর কি, যে দাঁড়িয়ে ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা, মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো
গ্রামে তখন আসলে এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল ভরসা। তো মাহফিলে দাওয়াত পেত যখন লোকজন, পোস্টার পেত, তখন তারা এরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টারে দেখেন, তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে এটি প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকাল বেলায় রওনা দিয়ে চলে, কারণ তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তো তখন জন্ম হই নাই আসলে, যদিও বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে দুটা বাড়ি ক্রস করে যেতে হইতো। এক একটা বাড়ির থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। তার মোটামুটি ওই বাড়িগুলোতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সেদিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। আচ্ছা। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাস সাথে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে, এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে আসে, পুরা প্যান্ডেল সব উড়িয়ে নিল। একটা মাঠে হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গেল। উড়ে গিয়ে সে ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, সব মানে খাওয়া দাওয়ার দোকানপাট বসতো আর কি টুকরিতে। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিন্নি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, প্লাস প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসে যাই না, তিনি বলছেন নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে, আমি এখন রওনা দিব। তো বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িটা যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা। মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢিবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, সুন্দর স্তূপ গুলা গ্রামের বাড়িতে দেখা যায়, সেই খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে মানে কি, মানে এক দাঁড়াতেই সে মিনিটের মধ্যে ভিজে যেছে এরকম অবস্থা আর কি। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো। গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হাইয়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা, মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে পাস করেছে, যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি। 1বার 2বার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে সে নড়ছেও না, এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে ওখানে যদি কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় পড়ে থাকবে, মানে কোনো কথা বলবে এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি টিভিতে দেখলেন যে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গাতে নিজে নিজে চিন্তা করলেন, এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো, কারণ এখন রাত্রে 3:35 উপরে বাজে, 3:30 উপরে বাজে, এত রাতে আমি কি করবো। উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে যাবে। তো গাছপালা ক্রস করে, একটা আমড়া গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যায়। একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। উপরে উঠার পরে ওই বাড়ির দিকে ঢুকতেই হাতের বাম পাশে, ঘরটা পশ্চিম দিকে ছিল, তো ঢুকতেই সেই বাড়ির যে আপনার ঘরের বাইরে যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটিসুটি হয়ে বসে, কারণ সে ভিজে একদম ভিজে শেষ হয়ে গেছিল আর কি, পায়ে কাদা টাদা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয়ে ছিল। রাসেল ভাই আপনাকে বলি,
আসলে লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল। যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে ভয় পাচ্ছে যে আসলে কি নাকি জিজ্ঞেস করবে, কি নাকি মানুষ মনে করে, এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি। কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে ওই বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কুপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের দরজাটা মানে আস্তে করে খুললেন। উনি চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। তিনি দরজা খুলতেই দেখলেন একটা বডি বেডের উপরে পড়া, একটা চোখের উপরে একটা বডি পড়া, পটকা গন্ধ, এবং বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই, এরকম একটা বডি দেখা যাচ্ছে এবং হা করে আছে। মনে হচ্ছে যে এটা মানে এটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর এক মিনিটও দাঁড়া থাকতে পারেনি। এত বাতাসের মধ্যে কপিটা নিভে নেয় আর ডেড বডিটা পড়ে আছে। সে এক দৌড়ে বাড়ির যায়, বাড়ির আশেপাশে যে ঘরগুলা ছিল সবগুলোতে ঘরে নক করে। একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না। যে তলে এই পুরা বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি পড়ে আছে। তিনি ঘর থেকে ওই বাড়ি থেকেই বেরিয়ে আসেন। যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির দিকে আবার ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল আর দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি? ভিতরে একটা মানুষ পড়ে আছে, ভিতরে একটা ডেড বডি পড়ে আছে, কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পেলেন না আর কি। হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো। বাচ্চারা খেলছে, বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো? অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থা জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা? এটা জিজ্ঞেস করতে করতে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আসে তার দিকে যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক, ভিজি আর যাই হোক, আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো খুব কষ্ট হচ্ছে। কোন আইলের দিয়ে কতটুকু দৌড়ানো যায়, কষ্ট করে দৌড়াইতে পারে। তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন। বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটার নাম হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম। এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি। মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়ে গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে। তো সে বাড়ির ভেতরে ঢুকার পরে সেই স্ট্রাকচার রাসেল ভাই একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল, একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে। আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। চলে আরে হায় হায়, আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবারও একই জায়গায় আসলাম? এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাড়ি রেখে সামনের দিকে দৌড় দিছি, আমি আবার এখানে কিভাবে আসলাম? তার কাছে খুব অবাক লাগতে থাকলো। এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত দোয়া পড়ছে, এত সূরা পড়ছে, কিন্তু কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এমন হতে পারতো দোয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু। তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতেও পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো। সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সেই একই ঘর কিনা। সে ঘরে ঢুকলো, দেখলো যে এবার সেই ডেড বডিটাই মানে চৌকির উপর পড়ে আছে, কিন্তু পুরো ডেড বডিটা কাপড়ে মুড়ানো। আর যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাফনের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে ভাই আমাকে একটু কবরটা দিয়ে যান, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর না দিয়ে যায় না। এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বেরোতে তার বের হওয়ার পর 2-3 বার কাদায় পিছলিয়ে পড়েন। সে আবার সেই ঢিবির কাছে যান। সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসছেন। এবং সে যে বিদ্যুৎ চমকাচ্ছে, রাসেল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থায় ছিল।
এই অন্ধকারের ভিতরে এই বৃষ্টিচ্ছন্ন দিনে মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বললো যে আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন না এই বাড়ি থেকে। কবরটা দিয়ে তারপরে চলে গেল। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, ওই ডেড বডিটা তখন বলেছিল যে কবরটা দিবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যান। এটা সে বারবার বিড়বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যান। তো উনি বললো যে এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো। তো যখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে, এবং যে মাটিগুলা পড়তেছে এখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর। আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নিই, ডেড বডিটা হাতে নিই। এত হালকা ডেড বডি আমি কখনো, মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নাই, এখন দেখলাম এটা কাফনের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভেতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে পড়ে, এরপর আমার আর কিছু মনে নাই। এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম থেকে ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করি নাই। ওই তো ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রাসেল ভাই। তো পানিগুলো আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, আইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে। পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো একটা লোক বলছে, কি ব্যাপার ভাই, রাত্রেবেলা কি মদ টদ খাইছিলেন কিনা যে আপনি এরকম ভাবে পড়েছিলেন। তো সে কোনো মতে উঠে মাথা ঘুরাতে থাকে, তার শরীর প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে এখানে যে বাড়িটা ছিল বাড়িটা কই। উনি ওই বাড়ির থেকে কাছেই একটা ক্ষেতের মাঝখানে যোগাযোগ করে, বলে যে কোন বাড়ি, এখানে তো কোনো বাড়ি নেই। মানে বলে যে তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে, বলে পাটোয়ারি বাড়ি থেকে 2.5 মাইল দূরে। তিনি যেখানে আছে সেখান থেকে 2.5 মাইল দূরে যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন। সে যে আবার ব্যাক করবে, যে আমি কবরটা দিল, ওখানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। তুমি বললো যে তাহলে আমি রাত্রেবেলায় কোন বাড়িতে ঢুকলাম। এরপর থেকে তিনি কখনো রাসেল ভাই রাতের বেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি। হয়তো উনি চেয়েছেন যে আমার এখানে কবর হওয়া দরকার, কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়। আমি তো সারাটা বাড়ি, মানে ওই জায়গায় দেখলাম যেখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাসেল ভাই। কিন্তু যে বাড়িতে তারা তো রাত্রেবেলা ওই দিন রাতে এত বড় ইনসিডেন্ট ঘটলো, সেই বাড়িটা আর সেখানে নেই। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সেই SMS গুলো আমি এসেই পড়বো। আলিফের এই ঘটনাটা আমি একটু বর্ণনা দিতে চাই। এটা যে খুবই স্পেশাল একটা স্টোরি, বিকজ আমি যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। এবং এই ঘটনাটা কতটা ভয় পাবেন যায় না, বাট ঘটনাটা খুব উইয়ার্ড, খুবই মানে আজব ধরনের একটা ঘটনা। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আবার আসলাম আপনাদের কাছে। রাসেল ভাই, আমি আসলে সবসময় রাসেল ভাই একটু বড় ঘটনা শেয়ার করি, একটু ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং, শিক্ষামূলক। হ্যাঁ সেটাই, মানে লাস্টে গিয়ে হয়তো আমি একটা জিনিস বলবো আর কি সবাইকে অ্যাডভাইস হিসেবে। তো আসলে আমি যার কাছ থেকে ঘটনা নেই, রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গেছিলাম, তখন ওনার সাথে আমি কাজটা শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নাই আর কি। তো আমি যে এলাকার ঘটনা বলবো, সে এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা রেগুলার ফেস সবার মনে ইমাম সাহেবের কাছে লাগতে থাকে যে না এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে, মানে ওই নামাজ পড়তে এসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ এলাকায়, এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের ভিতরে প্রতি শুক্রবারে নজর পড়তো আর কি। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে, আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই আর কি। কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম,
কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে। আচ্ছা, তো এর একটু ডিফারেন্ট টাইপের ফেস, ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে। এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেক গোনাগুনি করতো, মাসওয়ারা হতো, আমল নিয়ে কথাবার্তা হতো, আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক্ত থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায় মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে। তো এখন আমি উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে ডিসিশন হয় এলাকার সবগুলা বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়াল একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। তো প্রথম রমজান থেকে শুরু করে একদম 30 রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দেওয়া হবে এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে রাসেল ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে হুজুর মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলারলি আজান দিত, তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা বা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। না, নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত আমার মুসলমানদের নাম হতে পারে। তো যাই হোক, উনি নর্মাল 8 রমজান, 8ম রমজানের সময় রাসেল ভাই খাওয়া আসে। তো প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে ওই হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাও একটু বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় একটা লোক করানারে রাত 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেস আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে এরকম অবস্থা, যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে যায় আর ওই লোক ছেলেটা চলে যায়। টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় 95 পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো, আর যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। রাসেল ভাই উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই জিনিসটা স্বাভাবিক কিছু না, কোনো কারোর কাছ থেকে আসে নাই। রাইট। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে সে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসে নাই, 11:30-12টার মতো। তো ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া বেঁচে আছে ওই খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারিয়ার এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ যখন আজান পড়ে যায় মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সে লাস্টে বসে থাকে, মানে সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। তার লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যে ছেলেটা তাকে খাবার দিয়ে গিয়েছিল, সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো অন্য খাওয়া ছিল আমি জানি না। তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুকরিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুকরিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। ছেলেটা আমার কাছে আসলো না। উনি চিন্তা করলো যে আমি কাছে যেয়ে বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুকরিয়া মানে থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুকরিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করার অবস্থায় সে যখন ঘুরে গেল সাথে বিড়াল হয়ে গেল, একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালের ফর্ম নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল।
ও মাই গড, এটা খুব একটা উনি আজব বললো লেগেছে। যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম উনি বললেন যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই। এরকম নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় না। বলে যে আমার সাথে ঘটনা, উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই। তো অনেক মসজিদেই খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই এত মজার খাওয়া। বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এরকমও কখনো হয় নাই যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্ট এখন আছে সেসব মুভমেন্টটা রিয়াল না। তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়। স্বাভাবিক অবস্থায় ছিল, সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছিল। মানে এই রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই। সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায়নি রাসেল ভাই, আর কোনোদিন দেখা যায় না। না। আচ্ছা, কিন্তু 23rd রমজান, 15 দিন পর 23শে রমজানের দিন, সেই তারাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে। আচ্ছা, এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা। মানে রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত খুশবু লেগেছে। টিফিন ক্যারিয়ারটা খুব মরা মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা, তো সে কি করবে বলো যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল। আমি দেখার পরে এইটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলো মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে উপরে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে। মানে আচ্ছা, আঙ্গুল গুলা এখন মানে একদম প্রুফ করার মতো কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন। এখন উনি বলতে পারছেন না যে আমি যা দেখছি সাথে আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে উনি আর কখনো ওনাদের কখনো দেখেন, এর কোনো টিফিন ক্যারিয়ারও আসেন। রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম বুঝতে কেন গেলাম, সেটাই যেটা ভালো ছিল সেটা চলছে। উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট আ নর্মাল থিং, এটা নর্মাল না। আমি জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো ভুল হতে পারে। আমি জাস্ট একটা ছোট বিরতিতে যাবো। থ্যাংক ইউ আলিফ। আগে